আপনি কি কখনো এমন একটি রাজধানী শহরের কথা শুনেছেন যা লাখো মানুষের বসবাসের জন্য পরিকল্পনা করা হয়েছিল, অথচ আজও জনশূন্য অবস্থায় পড়ে আছে? বিস্ময়কর হলেও সত্য, এই শহরের রাস্তাগুলো প্রায় ফাঁকা। কেন সেখানে মানুষের চলাচল নেই? কি এমন ঘটেছিল? মার্কিন যুক্তরাষ্ট্র এক বিশাল মেগা প্রকল্পে $17 বিলিয়ন ব্যয় করেছিল, কিন্তু দুঃখজনকভাবে সেই প্রকল্প আজও বাস্তবে কাজে লাগেনি। এত বিপুল অর্থ খরচ হওয়ার পরও স্থাপনাগুলো কার্যত অচল হয়ে রয়েছে। আজকের আলোচনায় আমরা এমন কিছু আন্তর্জাতিক মেগা প্রকল্প তুলে ধরব যেগুলো নির্মাণে বিপুল অর্থ ব্যয় হলেও সাধারণ মানুষের কোনো উপকারে আসেনি। এই অদ্ভুত ও অকেজো ইঞ্জিনিয়ারিং নির্মাণগুলো আপনাকে সত্যিই অবাক করে দিতে পারে। তাই অনুরোধ থাকবে, পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন। আর যারা নতুন তারা পাশে থাকা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকনের অল অপশনটি সিলেক্ট করতে ভুলবেন না। ইন্টারস্টেট H3 হাওয়াই। হাওয়াইয়ের মনোরম প্রাকৃতিক পরিবেশের মাঝে অবস্থিত একটি শ্বাসরুদ্ধকর মহাসড়ক, যার দৈর্ঘ্য 26 কিলোমিটার। এই সড়কটি বিশ্বের অন্যতম দৃষ্টিনন্দন প্রাকৃতিক দৃশ্যের মধ্যে একটি। এতটাই আকর্ষণীয় যে এটি মোটর চালকদের কাছে বিশেষ প্রিয় হয়ে উঠেছিল। এখানে যান চলাচল নিয়ন্ত্রণের জন্য আলাদা ব্যবস্থাও রাখা হয়েছিল। তবে সৌন্দর্যের পাশাপাশি এই মহাসড়কটি ছিল বেশ বিতর্কিত। 1960 সালে প্রতিরক্ষা কৌশলের অংশ হিসেবে প্রথম এই প্রকল্পের প্রস্তাব আসে। পরিকল্পনা ছিল এটি পার্ল হারবার থেকে পূর্ব উপকূলে অবস্থিত মেরিন কর্পস এয়ার স্টেশনের সঙ্গে সংযোগ স্থাপন করবে। কিন্তু নির্মাণের ঘোষণা দেওয়ার পরপরই পরিবেশবাদী সংগঠনগুলোর তীব্র প্রতিবাদের মুখে পড়তে হয়। পাশাপাশি কিছু নেটিভ হাওয়াইজান জনগোষ্ঠীও এই উদ্যোগের বিরোধিতা করে। ফলে পরিবেশ সংরক্ষণ আইন এবং আশপাশের উপত্যকাগুলোর সুরক্ষার স্বার্থে মহাসড়কের রুট পরিবর্তন করা হয়। এর পরিণতিতে প্রকল্পটি অনির্দিষ্ট সময়ের জন্য স্থগিত হয়ে যায়। প্রায় 26 বছর পর নানা আইনি ও প্রশাসনিক জটিলতা কাটিয়ে ওঠা সম্ভব হয়, যখন কংগ্রেস প্রকল্পটিকে নির্দিষ্ট পরিবেশগত আইন থেকে অব্যাহতি দেয়। প্রস্তাবনার প্রায় 37 বছর পর অর্থাৎ 1997 সালে গিয়ে এই মহাসড়ক জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়। প্রকৌশল দৃষ্টিকোণ থেকে এটি এক অনন্য নির্মাণ হিসেবে বিবেচিত। এই মহাসড়কটি নির্মাণের সময় অত্যাধুনিক প্রযুক্তির নানা টানেল ব্যবহার করা হয়েছিল। পাশাপাশি আশপাশের উপত্যকার প্রাকৃতিক পরিবেশ যাতে ক্ষতিগ্রস্ত না হয় সে বিষয়েও বিশেষ গুরুত্ব দেওয়া হয়। কিন্তু রুট পরিবর্তন এবং উন্নত প্রযুক্তি প্রয়োগের কারণে সম্ভাব্য ব্যয় প্রায় 5 গুণ পর্যন্ত বেড়ে যায়। শেষ পর্যন্ত পুরো প্রকল্পে খরচ দাঁড়ায় প্রায় $1.3 বিলিয়ন, অর্থাৎ প্রতি কিলোমিটারে ব্যয় হয় প্রায় $50 মিলিয়ন, যা সে সময় বিশ্বে প্রতি কিলোমিটার হিসেবে অন্যতম ব্যয়বহুল মহাসড়ক হিসেবে পরিচিতি পায়। তবে এত বিশাল বাজেট সত্ত্বেও এই দৃষ্টিনন্দন সড়ক সবার উপকারে আসেনি। সমালোচকদের মতে এটি দৈনন্দিন যাতায়াতের জন্য খুব একটা কার্যকর নয়, কারণ হাইওয়ের নিচের শহর হনলুলুতে সরাসরি সংযোগ সড়ক রাখা হয়নি। স্থানীয় নেটিভ হাওয়াইজানদের অনেকেই এই মহাসড়ক ব্যবহার করতে অনাগ্রহ প্রকাশ করেন। কারো বিশ্বাস, নির্মাণ কাজের সময় বহু ধর্মীয় ও ঐতিহ্যবাহী স্থান নষ্ট হওয়ায় এটি অভিশপ্ত। বড় মেগা প্রকল্পগুলোর তালিকায় এটি নিঃসন্দেহে একটি প্রকৌশল সাফল্য, তবে স্থানীয় জনগোষ্ঠীর কাছে এখনও এটি অনেকটাই অপ্রয়োজনীয়। সিউডাদ রিয়েল সেন্ট্রাল এয়ারপোর্ট। ইউরোপের জনপ্রিয় ভ্রমণ দেশ স্পেন এ নতুন সম্ভাবনা তৈরি করার লক্ষ্যেই এই বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছিল। উদ্বোধনের আগে এক বিশেষ ছুটির দিনে দেশি বিদেশি দর্শনার্থীদের জন্য বিনামূল্যে ভ্রমণের আয়োজন করা হয়, যাতে নতুন এই প্রকল্পের প্রতি মানুষের আগ্রহ বাড়ে। পরিকল্পনা ছিল এটি অন্যান্য ব্যস্ত বিমানবন্দরের বিকল্প হিসেবে গড়ে তোলা হবে। নতুন বিমানবন্দরটির রানওয়ে ইউরোপের দীর্ঘতমগুলোর মধ্যে শীর্ষ 5-এর একটি হিসেবে বিবেচিত হতো। প্রাথমিকভাবে বছরে প্রায় 2 মিলিয়ন যাত্রী সেবা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়, কিন্তু তুলনামূলকভাবে মাদ্রিদ শহরের বার্ষিক যাত্রী সংখ্যা প্রায় 70 মিলিয়নে পৌঁছাত, ফলে 2 মিলিয়ন খুবই সীমিত মনে হয়। পরে পরিকল্পনা সংশোধন করে বছরে প্রায় 10 মিলিয়ন যাত্রী পরিবহনের লক্ষ্য নির্ধারণ করা হয়। অবশেষে 2009 সালে বিমানবন্দরটি চালু হয়। নির্মাণ ব্যয় ছিল প্রায় $1.3 বিলিয়ন, কিন্তু দুঃখজনকভাবে 2012 সালে এটি বন্ধ হয়ে যায়। প্রকল্পের দায়িত্বে থাকা প্রতিষ্ঠান আর্থিক সংকটে পড়ে দেউলিয়া ঘোষণার আবেদন করলে বিমানবন্দরটির কার্যক্রম স্থগিত করতে বাধ্য হতে হয়। এই প্রকল্পটি শুরু থেকেই বিতর্কের মুখে পড়েছিল মূলত এর অবস্থান নিয়ে। বাস্তবে এটি মাদ্রিদ থেকে প্রায় 200 কিলোমিটার দূরে ছিল, ফলে ভৌগোলিকভাবে সেটি মোটেও সুবিধাজনক স্থানে ছিল না। যাত্রীরা সাধারণত স্বল্প সময়ে গন্তব্যে পৌঁছাতে চান, তাই তারা রাজধানী থেকে সরাসরি উড্ডয়ন করে এমন বড় এয়ারলাইন্সকেই বেশি গুরুত্ব দিতেন। এই কারণে উদ্বোধনের প্রথম বছরেই নতুন নির্মিত বিমানবন্দরটি কার্যত ছোট এয়ারলাইন্সের ওপর নির্ভরশীল হয়ে পড়ে। বড় কোম্পানিগুলোর উপস্থিতি না থাকায় 2012 সালের মধ্যে প্রতিষ্ঠানটি প্রায় $350 মিলিয়ন ঋণের বোঝা জমা করে।
পরিস্থিতি সামাল দিতে না পেরে 2013 সালে বিমানবন্দরটি নিলামে তোলা হয়। 2014 সালে ব্রিটিশ টিভি অনুষ্ঠানগুলোতে এটি একটি পরিত্যক্ত স্থানের উদাহরণ হিসেবে আলোচনায় আসে। একাধিকবার নিলামে ওঠার পর অবশেষে 2019 সালে এটি মাত্র $12,000 নতুন মালিকের কাছে বিক্রি হয়, অথচ নির্মাণে ব্যয় হয়েছিল প্রায় $1.3 বিলিয়ন। বিপুল অর্থ ব্যয় করে ওঠা এই মেগা প্রকল্পটি আজও বিশ্ববাসীর কাছে এক প্রকার অকার্যকর স্থাপনা হিসেবেই পরিচিত। এবার আসা যাক আরেকটি বিশাল প্রকল্প নেপিডো, মায়ানমারের কথায়। পৃথিবীর অন্যতম বিস্ময়কর পরিকল্পিত রাজধানী হিসেবে এটি পরিচিত হলেও অনেকের কাছেই এটি প্রায় ফাঁকা একটি নগরী। প্রায় 4 মাস পর রাজধানীর নাম জানানো হয় নেপিডো, যার অর্থ রাজাদের আবাসস্থল। বিপুল অর্থ ব্যয় করে কেন এই শহর নির্মাণ করা হলো তার স্পষ্ট ব্যাখ্যা কখনোই দেওয়া হয়নি। কেউ মনে করেন সমুদ্রপথে আক্রমণের আশঙ্কা থেকেই সামরিক শাসকেরা নিরাপদ অভ্যন্তরীণ স্থানে রাজধানী সরিয়ে নিয়েছিলেন। আবার অনেকে ধারণা করেন জ্যোতিষ পরামর্শের ভিত্তিতেই স্থান পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়। তবে নতুন এই রাজধানীর সঙ্গে পুরনো রাজধানী ইয়াঙ্গুন এর ঐতিহাসিক ও প্রশাসনিক সম্পর্ক গভীরভাবে জড়িত ছিল। ইয়াঙ্গুনে একসময় প্রায় 7 মিলিয়ন মানুষের বসবাস ছিল, আর নগর পরিকল্পনার দৃষ্টিতে এ সংখ্যা স্বাভাবিকের চেয়ে অনেক বেশি বলে ধরা হতো। বিশেষজ্ঞদের ধারণা ছিল 2050 সালের মধ্যে এই জনসংখ্যা দ্বিগুণে পৌঁছাবে। তাই চাপ সামাল দিতে দ্রুত নতুন এক উন্নয়ন প্রকল্প হাতে নেওয়া হয়। নেপিডোতে দর্শনার্থীদের টানতে প্রায় সব ধরনের আধুনিক সুবিধাই রাখা হয়েছিল। সেখানে ছিল বিশাল চওড়া বহু লেনের মহাসড়ক, 100-রও বেশি বিলাসবহুল হোটেল, গলফ কোর্স, জাদুঘর এবং 99 মিটার উচ্চতার একটি বিখ্যাত স্থাপনার প্রতিরূপ। এত কিছুর পরও নতুন রাজধানীতে 1 মিলিয়নের কম মানুষ বসবাস করত, আর তাদের বেশিরভাগই শহরতলিতে থাকত। রাজধানীতে স্থায়ীভাবে থাকতে অনেকেরই আগ্রহ ছিল না, কারণ স্বাস্থ্যসেবায় দীর্ঘস্থায়ী ঘাটতি, শিক্ষা প্রতিষ্ঠানের স্বল্পতা এবং কর্মসংস্থানের সীমিত সুযোগ মানুষকে নিরুৎসাহিত করত। ফলে শহরটি ধীরে ধীরে প্রায় জনশূন্য অবস্থায় পৌঁছায় এবং একে অনেকেই ভূতের শহর বলে আখ্যা দেয়। শহরটিতে একটি বড় বিমানবন্দর রয়েছে, যা বছরে 3.5 মিলিয়ন যাত্রী সামলাতে সক্ষম। কিন্তু বাস্তবে সবচেয়ে ব্যস্ত দিনেও সেখানে প্রায় 1 ডজন ফ্লাইট ওঠানামা করে। সপ্তাহান্তে শপিংমলগুলোতে মাঝে মাঝে সরকারি কর্মচারীদের দেখা মেলে, আর অধিকাংশ হোটেল কক্ষ প্রায় সারা বছরই খালি পড়ে থাকে। বিতর্কের দিক থেকে এটি বিশ্বের অন্যতম অদ্ভুত রাজধানী হিসেবে পরিচিত, এবং দেশের অনেক মানুষের কাছেই এটি কার্যত অপ্রয়োজনীয়। আমাদের তালিকার শেষ শহর ফরেস্ট সিটি, যা মালয়েশিয়ায় অবস্থিত। এটি একটি সবুজ ভবিষ্যৎ নির্ভর স্মার্ট সিটি, যা 4টি কৃত্রিম দ্বীপ পুনরুদ্ধার করা জমির উপর গড়ে তোলা হয়েছে। পুরো প্রকল্পটি এমনভাবে নকশা করা হয়েছে যেন একটি কৃত্রিম বনভূমির আবহ তৈরি হয় এবং বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষা পায়। বিনিয়োগকারীদের কাছে এটি ছিল এক বড় ও আকর্ষণীয় চ্যালেঞ্জ, কারণ তারা বিশ্বাস করতেন এই উদ্যোগ তাদের উল্লেখযোগ্য লাভ এনে দেবে। সিঙ্গাপুর বিশ্বের দ্বিতীয় ব্যস্ততম শহরগুলোর একটি এবং অর্থনৈতিকভাবে অত্যন্ত শক্তিশালী। সেই কারণেই একটি সেতুর মাধ্যমে ফরেস্ট সিটিকে সিঙ্গাপুরের সঙ্গে যুক্ত করা হয়েছে, যাতে দুই শহরের দূরত্ব কমে প্রায় 20 মিনিটে নেমে আসে। এর ফলে বাসিন্দারা সহজেই সিঙ্গাপুরে যাতায়াত করতে পারেন। ফরেস্ট সিটির নকশায় বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে সবুজ ছাদ, উল্লম্ব উদ্যান এবং প্রকৃতি ঘেঁষা স্থাপত্যে। ভবনগুলো এমনভাবে নির্মিত যাতে বাসিন্দারা জঙ্গলের মতো পরিবেশে থাকার অভিজ্ঞতা পান। রাস্তার যানবাহন ও পার্কিং ব্যবস্থায় একাধিক স্তরভিত্তিক পরিকল্পনা রাখা হয়েছে। উপরের স্তরে পার্ক, খেলাধুলার জায়গা এবং উন্নত যোগাযোগ ব্যবস্থা থাকবে। পুরো শহরটি পুনর্নবীকরণযোগ্য শক্তির মাধ্যমে পরিচালিত করার পরিকল্পনাও এতে অন্তর্ভুক্ত রয়েছে। 2035 সালের মধ্যে এই প্রকল্পের সম্ভাব্য ব্যয় ধরা হচ্ছে প্রায় $100 বিলিয়ন। ফরেস্ট সিটির 4টি কৃত্রিম দ্বীপ জুড়ে গড়ে তোলা হয়েছে প্রায় 50টি অ্যাপার্টমেন্ট টাওয়ার। পাশাপাশি রয়েছে গলফ কোর্স, সুইমিং পুল এবং সমুদ্রতীরবর্তী বোর্ডওয়াকের মতো আকর্ষণীয় সুবিধা। তবে এত উচ্চমানের বিলাসবহুল এই উদ্যোগ বাস্তবে মোটেও সহজ ছিল না। শুরু থেকেই প্রকল্পটিকে নানা অর্থনৈতিক চাপ ও রাজনৈতিক জটিলতার মুখোমুখি হতে হয়েছে। এই উন্নয়ন কাজের বড় অংশের অর্থায়ন এসেছে চীন থেকে, এবং মূল লক্ষ্য ছিল চীনা নাগরিকদের আকৃষ্ট করা। নির্মাণের শুরুর কয়েক বছরে প্রবেশ মূল্যও রাখা হয়েছিল একেবারে বিনামূল্যে। ফলে অনেক ধনী চীনা বিনিয়োগকারী তুলনামূলক কম দামে এখানে ফ্ল্যাট কিনে নেন। 2019 সালের মধ্যে প্রায় 80% সম্পত্তির মালিক ছিলেন চীনের ক্রেতারা। অন্যদিকে স্থানীয় মালয়েশিয়ানদের পক্ষে এসব অ্যাপার্টমেন্ট কেনা প্রায় অসম্ভব হয়ে পড়ে, কারণ মূল্য নির্ধারণ করা হয়েছিল চীনের বাজার দরের সঙ্গে সামঞ্জস্য রেখে। এতে জনমনে অসন্তোষ তৈরি হয় এবং রাজনৈতিক চাপ বাড়তে থাকে। এক পর্যায়ে তৎকালীন প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ বিদেশিদের জন্য ফরেস্ট সিটিতে সম্পত্তি মালিকানায় নিষেধাজ্ঞা আরোপ করেন। এর ফলস্বরূপ বহু বিদেশি বাসিন্দা শহর ছেড়ে যেতে শুরু করেন। এরপর বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে মহামারী করোনা ভাইরাস। বৈশ্বিক ভ্রমণ নিষেধাজ্ঞার কারণে নতুন বিনিয়োগকারীদের আগমন কার্যত বন্ধ হয়ে যায়।
2020 শুরুর দিকে এখানে বসবাস করতেন মাত্র প্রায় 500 মানুষ, অথচ শহরটি পরিকল্পনা করা হয়েছিল 7 লক্ষ বাসিন্দার জন্য। মহামারীর পর থেকে 10টিরও কম বাড়ি বিক্রি হয়। সবকিছু বিবেচনায় নিলে বলা যায়, বিপুল অঙ্কের বিনিয়োগ সত্ত্বেও ফরেস্ট সিটি বর্তমানে অনেকটাই অচল এক মেগা প্রকল্পে পরিণত হয়েছে। এখন প্রশ্ন হলো, এমন বিশাল প্রকল্পগুলোর ভবিষ্যৎ কি? এগুলো কি একদিন সত্যিই সফল হতে পারবে? আপনার মতামত জানাতে পারেন কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, আর এমন ব্যতিক্রমধর্মী ও আকর্ষণীয় ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আবার দেখা হবে নতুন একটি পর্বে। ধন্যবাদ।